আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিমূলক একটি টপিক নিয়ে, অর্থাৎ ধ্বনিতত্ত্ব নিয়ে। এই টপিকটা আজকে আমরা যতটুকু আছে সবটুকু আলোচনা করা শেষ করব, অর্থাৎ এক ক্লাসে আমরা ধ্বনিতত্ত্ব রিলেটেড যতগুলো বিষয় আছে ওভারঅল সবগুলো বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে আমরা বেশি কথা না বলে আজকে যে আমাদের আলোচনার টপিক ধ্বনিতত্ত্ব, সেটা তাহলে শুরু করি। তো দেখো, ধ্বনিতত্ত্ব আলোচনা করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে তোমাদের সকলকে ধারণা দিব। সেই বিষয়টা হইল যে উপাদান এবং উপকরণ বিষয়ে। আমরা অনেকে বুঝতে পারি না যে উপাদান জিনিসটা কি আর উপকরণ জিনিসটা কি। অনেকে এটার মধ্যে আমরা কনফিউশন খেয়ে যাই যে উপাদান বলতে কি বোঝায়, তারপর উপকরণ বলতে কি বোঝায়, বা দুইটার মধ্যে পার্থক্য কী, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় এরকম কিন্তু তোমরা হরহামেশাই প্রশ্ন দেখে থাকবা যে বলবে যে বাক্যের উপকরণ কী, বাক্যের উপাদান কী, শব্দের উপকরণ কী, শব্দের উপাদান কী, এটা কিন্তু বুঝতে পারি না। তো আমরা এটা একবারে তোমাদের লেখে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখাচ্ছি। যদিও একটু পর্বটা বড় হয়ে যাবে, তবে তোমরা শেষ পর্যন্ত থাকবা, আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। মানে এই পর্বে আমরা একবারে সম্পূর্ণ বিষয় ধ্বনিতত্ত্ব রিলেটেড যা কিছু বিষয় আছে সবগুলোই আলোচনা করবো, এবং এইখান থেকে তোমরা 1-2 মার্ক মানে নিশ্চিত ধরতে পারো যে 1-2 মার্ক এখান থেকে কমন পাবা, আসবে এইখান থেকে, এই টপিকগুলো থেকে। তো আমরা সেভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমরা আমাদের যে মেইন টপিক আলোচনা সেখানে তাহলে ঢুকে যাই। তো এটা একটু ক্রস করে দিচ্ছি যাতে তোমরা পর্দাটা খুব সুন্দরভাবে দেখতে পারো। তো আমরা তাহলে আমাদের যে আলোচনা সেটার দিকে চলে যাই। দেখো যে আমাদের যেটা বললাম তোমাদের, সর্বপ্রথম আমরা জানবো উপকরণ এবং উপাদান এই বিষয়টা। তো এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি না যে উপকরণ বিষয়টা কী এবং উপাদান। আমি এটা সর্বপ্রথম ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি সর্বপ্রথম লিখে দিই, তাহলে লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়গুলা, কারণ তোমরা ইজিলি বুঝতে পারবা। দেখো, প্রথমে আমরা লিখবো হলো বাক্য। বাক্য এটা একটু লেখাগুলো একটু বুঝে নিও, সৌন্দর্য একটু কম হবে। তারপর হলো শব্দ। শব্দ এটা কিন্তু আমি যে কথাগুলো লিখতেছি এগুলো কিন্তু সবগুলো তোমরা কিন্তু নোট করবা। নোট যদি না করো ভাই, তুমি যতই এমনিতে ক্লাস করোটা, যে কোনো ক্লাস, শুধু এই ক্লাসের ক্ষেত্রে যে আমি এটা বলতেছি এই কথাটা এরকমটা না, যে কোনো ক্লাস যখনই করবা সাথে সাথে সেটা নোট করে নিবা। নোট যদি না করো না, তাহলে তোমার যে প্রবলেমটা পরবর্তীতে ফেস করবা, কারণ ওই ক্লাসটা তুমি কিভাবে বুঝছো, কোন প্যাটার্নে বুঝছো, এবং তোমার ধরনটা তুমি কিভাবে বুঝলা, এটা কিন্তু তুমি বুঝবা না। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে, শুধু এই সাবজেক্টের ক্ষেত্রে এটা এরকমটা না, কিন্তু এটা সব সাবজেক্টের ক্ষেত্রে। তো ওই জন্য এই বিষয়টা কিন্তু মাথায় অবশ্যই রাখবা যে আমাদের নোটের বিষয়টা। আর বিশেষ করে তো তোমার এইগুলো সাবজেক্টে বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এগুলোতে তো নোট করতেই হয়। কারণ এগুলো নোট করলে কিন্তু, নোট না করলে তুমি কিন্তু বুঝবা না, এলোমেলোভাবে। বইয়ে কিন্তু থাকে না যে ওইটা বলবো না, বইয়ে একটু এলোমেলোভাবে থাকে, এটাই। তবে তোমরা সকলে চেষ্টা করবা সুন্দরভাবে নোট করে নেওয়ার, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। তো দেখো, আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, তো বাক্য, তারপর হলো শব্দ, তারপর হলো বর্ণ বা ধ্বনি, এই বিষয়গুলো। এখন কোনটার উপকরণ কোনটা, কোনটার উপাদান কোনটা, আমরা কিভাবে বুঝবো, বা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে বাক্যের উপাদান কোনটা, তারপর বাক্যের উপকরণ কোনটা, এগুলো তো আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আমরা এটা কিভাবে বুঝবো, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো দেখো, আমরা এটা বোঝার যে আমাদের কৌশলটা, আমরা একটা কথা লিখে নেব যে উপাদান বিষয়টা অর্থ কী আর উপকরণ বিষয়টা অর্থ কী। এখানে লিখে নেব আমরা, উপাদান হলো ছোট জিনিস। উপাদান মানে কি? উপাদান হলো ছোট জিনিস। এখানে লিখে নাও উপাদান আমি শুধু হালকা করে দিচ্ছি, শুধু দিচ্ছি। উপাদান হলো ছোট, ছো দিলাম শুধু, এটা হলো উপাদান। আর উপকরণ যেটা, শুধু রসো আর প দিলাম, উপকরণ। আর উপকরণটা হলো আমাদের হলো বড় জিনিস, বড়। তো এখন অনেকে এটা কনফিউশন যে ছোট কীরকম, বড় কীরকম বোঝাচ্ছে বিষয়টা। দেখো, উপাদান হলো ছোট জিনিস, উপকরণ হলো বড় জিনিস। অর্থাৎ ওইটার চেয়ে যখন কোনো একটা বড় জিনিস হবে, তখন সেটা হলো আমাদের হলো উপকরণ। আর যখন ছোট জিনিস বোঝাবে তখন সেটা হলো উপাদান। যেমন দেখো, তোমাকে এখন যদি বলা হয় শব্দের উপকরণ কি, শব্দের কি উপকরণ কি, তার মানে শব্দতে আছে, উপকরণ মানে কি, আমরা কি জানলাম, উপকরণ মানে হলো বড় জিনিস। তাহলে শব্দের চেয়ে একটা যে শব্দ, ওই শব্দটার চেয়ে মানে ওয়ার্ড যেটাকে বলি, ওইটার চেয়ে বড় কোনটা, ওইটার চেয়ে বড় হলো বাক্য। তার মানে তখন শব্দের উপকরণ কী হবে, বাক্য হবে। কথা কি বুঝতে পারছো আমার? তো এরপরে দেখো, এরপরে আছে হলো
উপাদান উপাদান জিনিসটা কি ছোট জিনিস বলতে কি যেমন তোমাকে এখন যদি বলে শব্দের উপকরণ তাহলে ওই উপাদান তাহলে কি শব্দের উপাদান হলো তাহলে কি হবে ধ্বনি হবে কথা কি বুঝতে পারছো এইভাবে তোমাকে কিন্তু কাজটা এগোতে হবে তাহলে তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে উপকরণ জিনিসটা কি এবং উপাদান কি অনেকের মধ্যে কনফিউশন হবে যে আমরা তো এটা অনেক সময় মানে গোলাই ফেলি যে উপকরণ মানে ছোট জিনিস এই উপাদান মানে ছোট জিনিস উপকরণ মানে বড় জিনিস এটা এলোমেলো হয়ে যায় তো এলোমেলো হবে না তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যখন উপাদান এই বানানটা দেখো তোমরা যদি উপাদান বানানটা লিখতে যাও আমরা এখানে যদিও লিখে নিই এতগুলো মানে লিখতে একটু সমস্যা হয়তো যার কারণে ওটা লক্ষ্য করলে তোমরা দেখবা যে উপাদান বানানে কিন্তু অক্ষর কম আর উপকরণ বানানে কিন্তু অক্ষরগুলো বেশি রয়েছে ওইখানে আমরা মানে বর্ণগুলো কিন্তু বেশি রয়েছে অর্থাৎ ওইখানে আমাদের বর্ণ দেখতে পাচ্ছি উপকরণে তোমার 5টা বর্ণ রয়েছে আর উপাদান ওয়ার্ডটা লিখতে গেলে ওইখানে আমাদের কিন্তু 4টা বর্ণ আসে তোমরা এইভাবে মনে রাখতে পারো তার মানে উপাদানের ক্ষেত্রে বর্ণ কম মানে কম বর্ণ আছে ওই জন্য এটা ছোটো জিনিসটাকে বুঝাবে ওইটার চেয়ে যেটা ছোটো জিনিস আর উপকরণ হলো বেশি ওয়ার্ড লাগে তার মানে ওইটার চেয়ে যখন বড় জিনিসটা বুঝাবে তখন সেটা আমরা উপকরণ হিসাবে ব্যবহৃত করব ইজিলি কিন্তু খুব সহজ ভাষায় তুমি এটা কিন্তু একটা কিন্তু সহজ সিক্রেটের মতো এটা সিক্রেট এটা কিন্তু অনেকে মুখস্থ করে এগুলো এই যে বাক্যের উপকরণ কী বাক্যের উপাদান কী শব্দের উপকরণ কী শব্দের উপাদান কী এগুলো মুখস্থর বিষয় না তুমি এভাবে পড়বা ইজিলি যেভাবে পরীক্ষা আসুক তুমি জাস্ট এই লাইনটা মনে রাখবা যে কোনটার চেয়ে কোনটা বড় প্রথমে হবে বর্ণ তারপর ধ্বনি যদিও বর্ণ ধ্বনি একই সাথে মানে তুলনা করা হয় কারণ আমরা জানি ধ্বনি হলো যেটা মুখে উচ্চারিত হয় আর বর্ণ ওইটা হলো ধ্বনিটা লিখিত রূপটাই হলো বর্ণ তো এই দুইটা একই ধরা হয় যদিও তোমাকে এটা ডিফারেন্স করতে বলা হয় তখন তুমি বর্ণটাকে ধরবে সর্বশেষে এর আগে ধরবা ধ্বনি কারণ আমি পরীক্ষায় এটা দেখছি বারবার যে বর্ণটাকে ওনারা শেষে ধরছে এখন যদি ওনারা আইডেন্টিফাই করতে বলে তবে আর যদি আইডেন্টিফাই না করতে বলে তাহলে তো কোনো দেখার বিষয় নেই ওটা মানে কোনো দেখার বিষয় নেই তুমি একসাথে ধরে নিবা ধ্বনি বা বর্ণ যে কোনো একটা যদি পরীক্ষায় যে কোনো একটা থাকে আর যদি দুইটাই থাকে তখন তোমরা এভাবে আইডেন্টিফাই করবা আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এই গেল আমাদের হলো উপকরণ এবং উপাদান এখন আরেকটা এখানের মধ্যে কনফিউশন হবে তোমাকে যদি বলে আমরা জানি বড় বিষয় যদি বলে বাক্যের তাহলে বড় বিষয় মানে আমরা কি জানি যেটা বড় বুঝাবে সেটা হলো উপকরণ এখন তোমাকে যদি বলে বাক্যের উপকরণ কি তো বাক্যের চেয়ে তো আর বড় কোনো বিষয় নাই আছে কি নাই তার মানে বাক্যের চেয়ে বড় কোনো বিষয় নাই তখন তোমাকে বলতে হবে নাই তখন কিন্তু একটা অপশন থাকবে যে বলবে শব্দ বর্ণ বা নেই এরকম কিন্তু অপশন থাকবে তখন তোমাকে উত্তরে দেখাইতে হবে নেই বাক্যের কোনো উপকরণ নেই কারণ বাক্যের চেয়ে বড় কোনো বিষয় নেই কিন্তু ওই জন্য আমরা তখন বাক্যের উপকরণ নেই বলবো আর যদি আবার বলে যে বর্ণ যে আছে বা ধ্বনি আছে এটা যদি তোমাকে উপাদান বলতে বলে এর কিন্তু উপাদান নাই কারণ এটাই হলো সর্বশেষ বা সবচেয়ে ছোট তখন এই জন্য তোমাকে বলতে হবে তখন এর উপাদান নেই কথা কি বুঝতে পারছো মানে ধ্বনির যদি তোমাকে আবার বলে এটার উপকরণ কি তখন তোমাকে বলতে হবে শব্দ কারণ ধ্বনির চেয়ে বড় বিষয় একটা আছে শব্দ ওই জন্য তখন শব্দ বলবা কিন্তু তোমাকে যদি বলে বর্ণ সর্বনিম্ন অংশ কি বা সবচেয়ে কম অংশ কি বা তোমাকে যদি বলে বর্ণের উপাদান কি তখন তোমাকে বলতে হবে নেই কারণ বর্ণের কোনো বা ধ্বনি দুইটা একসাথে যদিও ধরা হয় তোমাদের আগেই বলছি এটার কোনো উপাদান আমরা দেখতে পাই না কারণ এর চেয়ে ছোট অংশ নাই আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো খুব ইজিলিভাবে কোনো হার্ডভাবে নেওয়ার দরকার নেই খুব কিন্তু ইজি এভাবে তোমরা মনে রাখবা ইজিলি তোমাদের মানে এটা সমাধান হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়াই তো এরপরে দেখো আমরা যে মানে মেইন যে থিম আমাদের আলোচনা সেখানে যাব আমি কিন্তু তোমাদের একবারে চুল ছেঁড়াভাবে একবারে মানে কি বলবো টু জেড ওই টপিকটা রিলেটেড যতগুলো বিষয় আছে সবগুলো কিন্তু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তোমরা জাস্ট মনোযোগ সহকারে তোমাকে কিন্তু ক্লাসটা করতে হবে এখন তুমি যদি মনোযোগ সহকারে না করো ভাই আমার কোনো এখানে করার নেই কারণ তুমি মনোযোগ সহকারে করলে তোমারই লাভ কারণ আমি যেটাই টপিক আলোচনা করি না কেন আমি যখনই ক্লাস নিই শুধু এখানেই যে এরকমটা না সেখানে আমি যে টপিকটা ক্লাস নিই বা যে টপিকটা আমি ভালোভাবে বুঝে থাকি আমি চেষ্টা করি ওই টপিকটা একবারে কোনো কিছু বাদ না দেওয়ার এমনভাবে পড়ানোর যাতে ওইখান থেকে যেভাবে প্রশ্ন দেখ স্টুডেন্ট যাতে উত্তর করতে পারে আমাকে এইভাবে আমি সবসময় পড়িয়ে থাকি আমার এইভাবে পড়াতেও ভালো লাগে তো দেখো তো আমরা এখন মেইন যে থিম আমাদের ছিল আজকের ধ্বনিতত্ত্ব বিষয়ে আলোচনা সেখানে আমরা চলে আসি দেখো ধ্বনিতত্ত্ব কি এই যে আমরা ধ্বনি বললাম না এই যে আমি কথাগুলো বলতেছি এইগুলো কিন্তু এক একটা কিন্তু ধ্বনি তো এখন এই ধ্বনিগুলো আমি যে উচ্চারণ করতেছি একটা উচ্চারণে তারতম্য আছে না কখনো ধ্বনিটা বেশি হচ্ছে কখনো জিহ্বাটা উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে কখনো ওইটা মানে তালুর সাথে ধাক্কা খাচ্ছে কখনো জিহ্বা মানে বিভিন্ন কিন্তু একটা অবস্থা কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু তো এখন এই বিষয়গুলো মূলত আমরা এই ধ্বনিতত্ত্ব যে আমাদের অধ্যায়টা আজকের এই অধ্যায়ে মূলত আমরা কিন্তু আলোচনা করব আর এই যে আমরা আলোচনা করতেছি এটা কিন্তু তোমাদের এসএসসি যে পুরাতন বাংলা দ্বিতীয় বইটা আছে ওই বইটা থেকে কিন্তু তোমাদের আলোচনাগুলো করতেছি তোমরা শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য দেখতে থাকো তোমাদের অনেক লাভ হবে আমি বলতেছি গ্যারেন্টি সহকারে বলতেছি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো ভাই আমি গ্যারেন্টি সহকারে বলবো এখান থেকে তুমি 1-2 মার্ক কমন পাবা এগুলো থেকে আসো প্রতিবারই দেখো ধ্বনি
তত্ত্ব জিনিসটা কি আমরা সর্বপ্রথম এটা আগে দেখি। ধ্বনিতত্ত্ব জিনিসটা কি? ধ্বনিতত্ত্ব হলো কোনো ভাষা বাক সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার জন্য বাক প্রভাবকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পাই, যা বাংলায় ধ্বনি বলা হয়। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের উচ্চারণ, আমরা যে কথা বলি, এই যে কথা বলার ধরন, এইটার উপর ভিত্তি করে অনেকগুলো আমরা ধ্বনি পাই, মৌলিক ধ্বনি পাই। এই ধ্বনিগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। আমরা যে কথা বলি, এই যে ধ্বনিগুলোর উপর, এটা মূলত দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যে ধ্বনিটা, তা হলো এক নম্বর হলো স্বরধ্বনি, আর একটা হলো আমাদের ব্যঞ্জন ধ্বনি। এই মূলত দুইটা ধ্বনি পাই। এখন এখানকার মধ্যে অনেকগুলো আমাদের ক্লাসিফিকেশন আছে, খুব ভালো করে দেখো, কিন্তু এগুলো বইয়ের মধ্যে কিন্তু এখানে নাই। আমি কিন্তু এগুলো বিস্তারিতভাবে তোমাদের বলতেছি, খুব ভালোভাবে দেখো এবং নোট করে নিবা কথাগুলো আমার। দেখো, এখানে অনেকগুলো বিষয় তোমাদের ধারণা দেব। এর মধ্যে সর্বপ্রথম আসবো স্বরধ্বনি। এখন স্বরধ্বনির মধ্যে আমাদের দুইটা বিষয় কিন্তু আলোচনা হবে। আগে সর্বপ্রথম আমরা স্বরধ্বনি বিষয়টা বুঝে নিই যে স্বরধ্বনি বিষয়টা কি, তারপরে একবার স্বরধ্বনি বিস্তারিত জানবো। স্বরধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহবরে কোথাও বাধা পায় না, তাকে স্বরধ্বনি বলা হয়। অর্থাৎ এই সকল ধ্বনি আমরা যখন উচ্চারণ করব, তখন মুখের কোথাও আমাদের কি হবে না, মানে বাধা পাবে না। অর্থাৎ যতক্ষণ ইচ্ছা এই ধ্বনিটা আমরা টানতে পারবো, মানে যতক্ষণ ইচ্ছা। যেমন স্বরীয়, এভাবে কিন্তু আমরা যতক্ষণ ইচ্ছা টানতে পারি, সরিয়া, রস্বই, এভাবে কিন্তু যতক্ষণ ইচ্ছা আমরা কিন্তু এই জিনিসটা টানতে পারি, কোথাও কিন্তু মুখের বাধা পাচ্ছে না। তো এই সকল যে ধ্বনিগুলো, এগুলোকে বলে স্বরীয় ধ্বনি। আর এরপরে আছে হলো ব্যঞ্জন ধ্বনি। সেই ব্যঞ্জন ধ্বনিটা একটু পরে আলোচনা করতেছি। আগে স্বরধ্বনি রিলেটেড আমাদের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে ধারণা নিই। দেখো, স্বরধ্বনি রিলেটেড যে যে বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হয়, স্বরধ্বনি দুইটা ভাগে রয়েছে। কি কি ভাগ রয়েছে দেখি, একটু বিস্তারিতভাবে তোমাদের দেখানোর ট্রাই করি। দেখো, স্বরধ্বনির মধ্যে আমরা দুইটা অংশ দেখতে পাই। তার মধ্যে প্রথম যে অংশটা আমরা দেখতে পাই স্বরধ্বনির মধ্যে, দেখো, এক নম্বর হলো মৌলিক স্বরধ্বনি, আর একটা হলো কি যৌগিক স্বরধ্বনি। খুব ভালো করে দেখো, এক নম্বর হলো মৌলিক, আমি শুধু মৌকার মো দিলাম, মৌকার মৌলিক লিখে দিচ্ছি একবারে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। মৌলিক, আরেকটা হলো তোমাদের হলো যৌগিক। দুইটা বিষয় আছে, একটা মৌলিক আর একটা কি যৌগিক। দেখো, এই দুইটা বিষয় মূলত রয়েছে স্বরধ্বনির ক্ষেত্রে। আমি কিন্তু তোমাদের একবার বিস্তারিতভাবে দেখাচ্ছি, কথাগুলো কিন্তু সুন্দরভাবে নোট করে নাও, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এখানে অনেকগুলো বিষয় আছে স্বরধ্বনির মধ্যে। দেখো, তোমাদের স্বরধ্বনি হলো দুইটা, একটা নম্বর হলো মৌলিক স্বরধ্বনি, আর একটা হলো যৌগিক স্বরধ্বনি। এটা ধ্বনির বিষয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, বর্ণনা কিন্তু। এখানে আবার বর্ণ বিষয়টাও নিয়ে আসবো, খুব ভালো করে দেখো। যে প্রথম হলো স্বরধ্বনি দুই ধরনের, একটা হলো মৌলিক স্বরধ্বনি, আর একটা হলো যৌগিক স্বরধ্বনি। এখন মৌলিক যে স্বরধ্বনি আছে, এই মৌলিক স্বরধ্বনি আবার হলো আমাদের হলো কিন্তু 60টা। মৌলিক স্বরধ্বনি হলো 60টা। খুব ভালো করে দেখো, মৌলিক স্বরধ্বনি হলো আমাদের 60টা, কিন্তু আমাদের মৌলিক স্বরবর্ণ আবার 6টা। কি, ধ্বনি হলো 60টা, কিন্তু বর্ণ আমাদের যদি এখানে লিখে দিচ্ছি তোমাদের সাথে সাথে, বর্ণ হলো কয়টা? বর্ণ হলো আমাদের হলো 6টা। তো দেখো, আমাদের যে স্বরধ্বনির ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক। তার মধ্যে একটা মৌলিক স্বরধ্বনি আর একটা হলো যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হলো 60টা। সেই 60টা কী কী? সেই 60টা হলো আমাদের এই যে স্বরেয়, তারপর হলো সরিয়া, রস্বই, রস্ব উ, তারপর হলো এ এবং ও, এই যে রয়েছে, এবং আরেকটা জিনিস হচ্ছে স্বরীয় জফলা আকার এ। এই বিষয়গুলো হলো আমাদের হলো মৌলিক স্বরীয় ধ্বনি। আবারও বলতেছি, আমাদের মৌলিক স্বরধ্বনি হলো 60টা, আর মৌলিক স্বরবর্ণ হলো 6টা। এখানে একটা হারাই গেছে, কোনটা? এই যে স্বরীয় জফলা আকার যে আছে, সেই একটা যে আমরা বর্ণটা দেখতে পাই, সেইটা যখন আমরা বর্ণে হিসাবে করব, তখন সেটাকে কিন্তু বর্ণ হিসাবে ধরা হয় না, সেটা শুধু জাস্ট উচ্চারণে আমাদের কিন্তু ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। তো এই ছিল মূলত হলো আমাদের এই যে স্বরধ্বনির যে হিসাব, সেই স্বরধ্বনির মধ্যে এই কথাগুলো কিন্তু মাথায় খুব ভালোভাবে রাখবা। যদিও আসে না যে মৌলিক যে স্বরধ্বনি কোনগুলো, এইগুলো মানে খুব কম আসে, কিন্তু এইটা মাঝে মাঝে অনেক সময় প্রশ্নের মধ্যে দেখবা যে মৌলিক স্বরবর্ণ কয়টা আর মৌলিক স্বরধ্বনি কয়টা। ভালোভাবে মনে রাখবা, মৌলিক স্বরবর্ণ হলো 6টা আর মৌলিক স্বরধ্বনি হলো 60টা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আবারও বলে দিচ্ছি, মৌলিক যে স্বরধ্বনি 60টা, সেই 60টা হলো কি কি? স্বরেয়, সরিয়া, রস্বই, রস্ব উ, এ, ও, আর স্বরীয় জফলা আকার। এটা হলো মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরবর্ণ হলো 6টা। কোনটা? শুধু স্বরীয় জফলা আকার যেটা বললাম, এটা বাদ দিয়ে বাকি যে 6টা রয়েছে, সেগুলো হলো মৌলিক স্বরবর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরপরে আমাদের এখানে রয়েছে হলো যৌগিকের ক্ষেত্রে, আমরা মৌলিকের বিষয়টা কিন্তু শেষ করলাম, এরপরে আছে হলো যৌগিক। তো যৌগিক যে স্বরধ্বনি আমাদের আছে, যৌগিক ধ্বনি স্বরধ্বনি যেটা আছে, সেটা কিন্তু 25টা যৌগিক স্বরধ্বনি। কথাগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝো। দেখো, যৌগিক স্বরধ্বনি হলো আমাদের হলো 25টা, আর আমাদের কিন্তু যৌগিক
যেমন এখানে মৌলিক স্বরধ্বনি পড়লাম, তারপর হলো মৌলিক স্বরবর্ণ পড়লাম, ঠিক তেমনিভাবে এখানেও যৌগিক স্বরধ্বনি আছে এবং যৌগিক আমাদের বর্ণ আছে। সেই বর্ণ দুইটা হলো আমাদের হলো ওই এবং ও, এটা কিন্তু পরবর্তীতে পাবো আমরা, পরবর্তীতে কিন্তু আছে ওই এবং ওকে ভাঙলে কি হয়, কোনটা কি হয়, এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আছে। তো দেখো এই দুইটা মূলত আমরা কিন্তু পেয়ে থাকি। তো এই বিষয়টা হলো আমাদের যে গেল স্বরধ্বনির বিষয়। তো স্বরধ্বনি এই বিষয়গুলো আমরা মনে রাখবো খুব ভালোভাবে, যে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরবর্ণ কয়টা, যৌগিক স্বরধ্বনি কয়টা, এগুলো কিন্তু হরহামেশা কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। এটা গেল আমাদের মূলত স্বরধ্বনি। এরপরে আছে হলো আমাদের ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনি বিষয়টা কি দেখো, এবার ব্যঞ্জনধ্বনি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি। দেখো ব্যঞ্জনধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিহ্বরের কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ এই সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কোথাও না কোথাও কোনো বাধা পাই। আর স্বরধ্বনির ক্ষেত্রে আমাদের উচ্চারণের সময় কোথাও কী পাবে না, কোনো বাধা পাবে না। আর ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে বাধা পাবে। অর্থাৎ আমরা বলতে পারি ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো কিন্তু টানতে পারবো না। ইচ্ছা মতো টানতে বলতে কি, যতক্ষণ আমরা চাইবো অতক্ষণ টানতে পারবো না একটা শব্দ, মানে সুর যেটাকে বলে, এটা করতে পারবো না। কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে এরকম কোনো কিন্তু বাধা প্রতিবন্ধকতা ছিল না, ওইখানে যতক্ষণ ইচ্ছা আমরা টানতে পাইতাম। তো ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে টানা যাবে, কিন্তু তখন সেটা কিন্তু ভুল চলে আসবে। অর্থাৎ ভুল হয়ে যাবে বলতে কীরকম, যেমন আমরা যদি অনেকক্ষণ ধরে টানি তাহলে শেষে কিন্তু আমাদের কি আসে, স্বরেও কিন্তু একটা ধ্বনি চলে আসতেছে, তার মানে স্বরেও ধ্বনি কিন্তু চলে আসতেছে। যেমন চ স্বরে আসতেছে না, ট ত, দেখো এই যে উচ্চারণ করতেছি আমরা, উচ্চারণ করতে পারবো না অনেকক্ষণ ধরে ওইটা না কিন্তু, এবং ফুসফুস তাড়িত আমাদের বাতাস যেটা আছে সেটা মানে বাধা এটা অবশ্যই পাবে, তুমি নিজে উচ্চারণ করো। আর এটা সহজ চিনার উপায় হলো ব্যঞ্জনধ্বনিগুলো আমরা যেটা নর্মালি যেটা জানি, এই উচ্চারণ করতে গেলে বেশিক্ষণ যখনই টানতে যাব তখন আমাদের এখানে স্বরে ধ্বনি কিন্তু চলে আসবে ব্যঞ্জনধ্বনিগুলোর ক্ষেত্রে। এটা সহজ উপায় কিন্তু বোঝার। তো এই ছিল মূলত আমাদের ব্যঞ্জনধ্বনি। তো আমাদের মৌলিক যে ব্যঞ্জনধ্বনি সেটা আমরা দুইটা পাবো, এটা পরবর্তীতে কিন্তু পাবো। এগুলো আরও বিস্তারিত তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো এরপরে রয়েছে আমাদের হলো বর্ণ। বর্ণ বিষয়টা কি দেখো, বর্ণ বিষয়টা হইল যে আমাদের মানে কোনো একটা যে আমরা কথাগুলো যে এরকম বিভিন্ন ধরনের যে কথাগুলো বলতেছি, বিভিন্ন ধরনের আমরা যে কথাগুলো বলি, এগুলো কিন্তু একটা ধ্বনি, বিভিন্ন ধরনের ধ্বনিগুলো মিলনের রূপ একটা। তো এখন এইটা যখন কোনো বাস্তবে যখন লিখিত যখন ভাবে প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা মূলত বলতে পারি যে সেটা বর্ণ। ওই জন্য এই সংজ্ঞাটা এখানে বলা হয়েছে যে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ বা লেটার। এরপরে রয়েছে হলো স্বরবর্ণ। স্বরবর্ণ বিষয়টা কি দেখো, স্বরধ্বনি দত্তক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। আমরা যেগুলো স্বরবর্ণগুলো জানি ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি সেটা। আর ব্যঞ্জনবর্ণ কোনটা, ব্যঞ্জনধ্বনি দত্তক লিখিত সাংকেতিক যে চিহ্ন সেটা হলো ব্যঞ্জনবর্ণ। আর ব্যঞ্জনবর্ণগুলো জানি। আর বর্ণমালা হলো যে সকল ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টি, সেই ভাষা বর্ণমালা অ্যালফাবেট বলা হয়। বর্ণমালা কিন্তু একটা, এটা কিন্তু অনেক সময় অনেকে কনফিউশন খেয়ে যায় যে বর্ণমালা কিন্তু আমরা যে বলি যে বর্ণমালা কিন্তু অনেকগুলো না, বর্ণমালা হলো তোমার একটা তোমার, আর এগুলো হলো তোমার কিন্তু অনেকগুলো। স্বরবর্ণ হলো 11টা, ব্যঞ্জনবর্ণ হলো তোমার আছে, এগুলো কিন্তু তোমার বিভিন্ন ধরনের কিন্তু মানে আমরা সংখ্যায় গণনা করতে পারি। কিন্তু তোমাকে যদি বলে বর্ণমালা কয়টা, তখন বলতে হবে কিন্তু একটা। এটা কিন্তু অনেক সময় কুইজ মূলত প্রতিযোগিতামূলক অনেক জায়গায় কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে। তো দেখো এই যে বর্ণমালা, এইটাই যেটা বলছিলাম, বাংলা মোট বর্ণমালা মানে মোট রয়েছে হলো 50টা, তার মধ্যে স্বরবর্ণ হলো 11টা আর ব্যঞ্জনবর্ণ হলো 39টা। স্বরবর্ণ হলো এগুলো জানি, এগুলো কি আর দেখাবো। তো দেখো আমরা মেইন যে আমাদের বিষয়টা যেটা আমাদের আলোচনা সেটা দেখাই। যৌগিক যে স্বরধ্বনি আমরা একটু আগে বললাম, আমরা কিন্তু আলোচনা করলাম তোমাদের মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি, কিন্তু দুইটা বিষয়ে আলোচনা করলাম। তো তার মধ্যে যৌগিক স্বরধ্বনির যে আমাদের চিহ্ন, সেই দুইটি বাংলা ভাষায় দুইটা যে দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনির চিহ্ন যেটা রয়েছে, যৌগিক স্বরধ্বনি আমরা সেই দুইটা হলো ওই এবং ও। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা তোমরা। এই যে ওই এবং ও এই বিষয়টা, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে এই দুইটা। তো এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ওই এবং ওইয়ের সন্ধি বিচ্ছেদ কী, কীভাবে ওইটাকে ভাঙা যায়, স্বরীয় পলাশ রস্বই, এটা হলো ওই। আর ও হলো কি স্বরীয় পলাশ রস্যু, এটা খুব ভালোভাবে মনে রাখবা। এটার দুইটা নাম রয়েছে, একটা হলো দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি, এই দুইভাবে কিন্তু এটার নাম রয়েছে। এখন দুইটাই তোমার মনে রাখবা, ওইটা হলো ওই এবং ও। এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়। তো এরপর দেখো কার এবং ফলা। কার কি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। এই যে এখানে তোমাদের দেওয়া হয়েছে, দেখো এই যে বলা হয়েছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার। এখানে বেশি তথ্য জানার দরকার নেই, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। আর হলো তোমাদের এখান থেকে যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, কার কয়টা ফলা কয়টা। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে যে কার কয়টা ফলা কোনটা, কিন্তু আসে না যে এইটা কোন কার এইটা কোন, এরকম আসে না। তোমরা যা সেটা মাথায় রাখবা যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি কার, আর কার হলো কয়টা, কার হলো 10টা। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ কি, এখানে প্রবর্তিত আছে এই যে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো ফলা। এই যে ফলা আছে যেটা হলো কি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ, এই যে এখানে তোমাদের এক লাইনে দেওয়া হয়েছে,
যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার, আর ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ হলো ফলা, আর ফলা হলো 6টা। এই জাস্ট এটাই মাথায় রাখলে এখানকার মধ্যে হয়ে যাবে, আর দরকার নাই। তো এই বিষয়গুলো আরও বিস্তারিত আমরা পরবর্তীতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আবার তো জাস্ট একবার তারপরে দেখে নাও, এগুলো কিন্তু মুখস্থর মতো তোমাকে মুখস্থ রাখতে হবে এক প্রকার। এই যে ছকটার মতো এটা, সেইটা যদিও আরও পরবর্তীতে বিস্তারিতভাবে তোমাদের দেওয়া হয়েছে, কারণ এখান থেকে প্রশ্ন একটা না একটা দেয়, মানে এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে। তোমরা যদি দেখো, তোমার বিগত সালের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো, যে তোমাকে বলে অনেক সময় কণ্ঠবর্ণ কোনগুলো, তোমাকে বলো গ এটা কোন ধরনের বর্ণ, কণ্ঠবর্ণ। এটা কিন্তু 5টা করে ভাগ আছে, তুমি যদি খুব ভালো করে দেখো, ক খ গ ঘ ঙ, চ ছ বর্গে ঝ ঞ, এভাবে কিন্তু 5টা করে ভাগ করা আছে। তুমি যদি সিরিয়ালিভাবে তোমার এমনি যদি তোমার মনে না থাকে, তুমি এই যে হাতের আঙ্গুলে তুমি এটা গোনাবা 5টা করে, ক খ গ ঘ ঙ, এরপরে হলো চ ছ বর্গে ঝ ঞ, এভাবে তুমি সাজাই রাখতে পারো। কারণ এইভাবে সাজাই রাখলে তোমার সুবিধা হবে, তুমি বুঝতে পারবা যে কোনটা কোন বর্ণ। এভাবে নেওয়ার পর প্রথমগুলো হলো কণ্ঠ, এবং এটা আরেক নাম হলো ক বর্গীয় বর্ণ বলা হয়ে থাকে। কণ্ঠ বর্ণের আরেক নাম হলো ক বর্গীয় বর্ণ। এবং ক বর্গীয় বর্ণ কোনগুলো? ক বর্গীয় বর্ণ আমরা এখানে এখন বর্গীয় বিষয়টা কি অনেকে বুঝতে পারে না। এখানকার তোমরা বর্গীয় বিষয়টা সেভাবে মনে রাখতে পারো, প্রথমকার যে বর্ণগুলো রয়েছে এখানকার, যে ক চ ট ত প, এই যে প্রথমকার যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হলো সেই বর্গীয় বর্ণ। যেমন এখানে প্রথমে ক রয়েছে, তার মানে এটা হলো ক বর্গীয়। এখানে প্রথমে চ রয়েছে, তার মানে এটা হলো চ বর্গীয়। এখানে প্রথমে হলো ট রয়েছে, এই জন্য এটা হলো ট বর্গীয়। তারপরে রয়েছে ত বর্গীয়, তারপরে রয়েছে প বর্গীয় বর্ণ। এটা ইজিলি, কিন্তু কোনো ভেজাল নাই। জাস্ট একটা মনে রাখবো, এটা সিরিয়ালিভাবে আছে, আর প্রত্যেকটা 5টা করে জাস্ট ভাগ করা হয়েছে এটাই। যেমন প্রথমটা, আর হলো যে প্রথম যে অক্ষরটা রয়েছে সেই অক্ষরটা অনুযায়ী সেটা হলো সেই বর্গীয় বর্ণের অন্তর্গত। এখন এখানে প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। যেমন প্রথমকার যে 5টা সেটাকে বলা হয় কণ্ঠ ধ্বনি, কারণ এগুলো উচ্চারণের সময় কণ্ঠের সাথে অনেকটা রিলেটেড। তারপরে এগুলো হলো তালব্য, এগুলো তালুর সাথে। তারপরে হলো মূর্ধন্য, এগুলো মূর্ধের সাথে বেশি রিলেটেড। তারপরে যেগুলো রয়েছে তথ দ ধ দন্ত, এগুলো দাদের সাথে মানে যেই ওয়ার্ডগুলো যেইটার সাথে বেশি সাংঘর্ষিক বা ওইটা রিলেটেড, ওই জন্য ওইটাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে হলো অর্থ, যেমন এগুলো উচ্চারণ করার সাথে আমার অর্থের সাথে বেশি মিল হয়েছে। যেমন তোমরা যদি উচ্চারণ করো প ফ ব, দেখবা তখন এগুলো যখন উচ্চারণ করো তখন ওঠের সাথে, মানে আমাদের যে রয়েছে সেগুলোর সাথে কিন্তু একটা মিল রয়েছে। এই জন্য মূলত এগুলোকে অর্থবর্ণ বলা হয়। তো এই ছিল মূলত হলো যে এই যে ছকটা, এটা কিন্তু আরও বিস্তারিতভাবে তোমাদের অনেকগুলো বিষয় এখানের মধ্যে ধারণা রাখতে হবে। আমরা কিন্তু পরবর্তীতে আরও এটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো এগুলো মূলত এই বিষয়টা। তো তারপরে এরপরে আমাদের যেটা আছে, এই যেটা আর বলতেছিলাম, তো তোমাদের এই ছকটা মূলত যে বিগত যেটা দেখাইলাম, এইটার চেয়ে তোমরা এই ছকটা মাথায় রাখার চেষ্টা করবা খুব সুন্দরভাবে, কারণ এখানে থেকে তোমরা 2টা ইনফরমেশন পাবা। আমরা শুধু বিগত থেকে এই যে তথ্যগুলো কিন্তু জাস্ট পাইলাম, যে জিহ্বা, কণ্ঠ, তারপর তালব্য, মূর্ধন্য, দন্ত, উঠ্ঠ। কিন্তু এর সাথে সাথে তোমাদের আরও কিছু ইনফরমেশন অ্যাড করা লাগবে। সেই ইনফরমেশনগুলোর মধ্যে যে ইনফরমেশনগুলো আরও তোমার অ্যাড করা লাগবে সেটা হলো কি, জিহ্বামূলকের আরেক নাম হলো, এই যে কণ্ঠমূলক আরেক নাম হলো জিহ্বামূলক। এটার আরেক নাম কি? জিহ্বামূলক। এখন তোমার পরীক্ষায় যে কোনো একটা আসতে পারে, তোমাকে বলতে পারে কণ্ঠমূলকও বলতে পারে বা জিহ্বামূলকও বলতে পারে। তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে কণ্ঠমূলক বা এটা আরেক নাম হলো জিহ্বামূলক। এরপরে রয়েছে হলো অগ্রতালু, সেটা আরেক নাম হলো তালব্য বর্ণ, যেটা আমরা একটু আগে বললাম। তালব্য বর্ণের আরেক নাম কি? অগ্রতালু, মানে ওই বর্ণগুলোই। তবে এখানে জাস্ট একটা পার্থক্য রয়েছে, কোন জায়গায় দেখো, যখন তালব্য বর্ণ বলছিলাম আমরা, তখন আমাদের শুধু চ ছ বর্গীয় ঝ য় এই পর্যন্তই শুধু সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন অগ্রতালু আসলো তখন কিন্তু আমাদের এক্সট্রা করে আরও কিছু শব্দ যুক্ত হলো, সেটা হলো তালবস্য, তারপর হলো অন্তস্থ জ, তারপর হলো কি আমাদের এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো মূলত প্রবর্তীতে এবং অন্তস্থ এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের যুক্ত হয়েছে। তো এই রকমভাবে তোমাদের কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। কিন্তু এগুলো বারবার পড়ে এবং লিখে বারবার পড়ে তোমরা কিন্তু মনে রাখতে পারো। তো দেখো এরপর হলো পশ্চাৎ দন্তমূল, যেটা আরেক নাম হলো মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। সেই বর্ণগুলো যেগুলো রয়েছে এখানে এক্সট্রা করে রয়েছে আমাদের বিভিন্ন বর্ণগুলো রয়েছে এখানে, মূর্ধন্য স, র, তারপর হলো এই যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর হলো অগ্রদন্তমূল, সেরকম এখানেও এক্সট্রা কিছু বর্ণ রয়েছে। মানে এগুলোই যে বিশেষ করে মধ্যের 3টা এক্সট্রা কিছু বর্ণ যুক্ত হয়েছে, কারণ আমরা যেহেতু নতুন আরও ওইগুলো আরেক নামে সেগুলো দিচ্ছি, তার মানে সেগুলোর মধ্যেও যে ওয়ার্ডগুলো অন্তর্ভুক্ত রয়েছে ওই জন্য এক্সট্রা করে আরও নতুন ওয়ার্ডগুলো কিন্তু যুক্ত হয়েছে ওইটার সাথে, যেটা দন্তবর্ণ, এটার সাথে আরও কিছু আমরা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি, ল এবং দন্তস্ব হয়েছে, আউট যেগুলো রয়েছে সেগুলোই আছে। তো এই ছিল মূলত হলো এই যে ছকটা সম্পর্কে। এগুলো কিন্তু সব তোমার মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু প্রথমকার 5টা কিন্তু রাখা সহজ। এই যে প্রথম যে 5টা আমরা দেখতে পাচ্ছি না, এই 5টা সবাই ইজিলিভাবে কিন্তু রাখতে পারবে, কোনো ঝামেলা হবে না। শুধু জাস্ট এই 3টা একটু কষ্ট হবে তোমাদের, এগুলো একটু বারবার প্র্যাকটিস করলে ইজিলি কিন্তু পেয়ে যাবা। আমরা পারছি, তোমরা পারবা, কেন পারবা না? জাস্ট তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার তোমরা লিখে এগুলো পড়বা, তাহলে মাথার মধ্যে বেশি থাকবে। তো এরপরে দেখো যে স্বতন্ত্র বর্ণ হিসাবে এই যে
কোন বর্ণগুলোকে আমরা মূলত স্বতন্ত্র বর্ণ হিসাবে আমরা ধরা হয় না, বা বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ ভাষা হিসাবে আমরা ব্যবহৃত করি না। এটা একটু মাথায় রাখবা। এটা পরীক্ষায় অনেক সময় আসছে যে অনস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটা যে রয়েছে, এই তিনটা বর্ণকে স্বাধীনভাবে বা স্বতন্ত্র বর্ণ হিসাবে ভাষায় ব্যবহৃত করা হয় না, মানে এটা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। এরা কারো না কারো সহযোগিতা লাগেই যে কোনো জায়গায় ব্যবহৃত হতে গেলে। আর এই বর্ণগুলোকে ওই জন্য কিন্তু পরাশ্রয়ী বর্ণ বলা হয়। এই বর্ণগুলোকে ওই জন্য কি বলা হয়, কারণ এই বর্ণে দৈত্তিক ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়, যেটা একটু আগে বললাম। মানে এরা নিজে নিজে উচ্চারণ হতে পারে না, কারো না কারো সহযোগিতা লাগে। এই জন্য এগুলোকে বলা হয় পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে কি, পরের আশ্রয়ী, অপরের আশ্রয়ী, অপরের আশ্রয়ের মাধ্যমে যে চলে আর কি। তো এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এটাও মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু, যে স্বতন্ত্র বর্ণ নয় কোনগুলো বা স্বতন্ত্র বর্ণ নয় কোনগুলো, এইটা বা পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, এই দুইভাবে আসতে পারে। তো এরপরে আমাদের রয়েছে এক নাম যেটা আনুনাসিক বা নাসিক্য বর্ণ কোনগুলো। আমাদের যে শেষের যে আমরা দেখলাম এই যে ছকটার শেষের 5 নম্বর সারিটার যে রয়েছে ওইখানকার যে বর্ণগুলো, অর্থাৎ আমাদের ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো অনেকে মুখস্থ করে, মুখস্থ না, দেখো এখানে এই যে তোমাদের দেখাচ্ছে সুন্দরভাবে, এই যে 5 নাম্বার এখানে দেখাইলাম 1 2 3 4 5, এই যে সর্বশেষটা আছে না, এখানকার 5 নাম্বার যতগুলো বর্ণগুলো আছে এই সবগুলো বর্ণ হলো, মানে যেটা লাইন দিছি না আমি, এই লাইনের যতগুলো বর্ণ আছে তা 5 নাম্বার ইয়ার কলামের মধ্যে আমাদের যে আছে এই সবগুলো মূলত আমরা আনুনাসিক বা যে নাসিক্য ধ্বনি ধরতে পারি। এটা কিন্তু পরীক্ষায় আসে যে নাসিক্য বর্ণ কোনগুলো, সেগুলো হলো ম, মূর্ধন্য, দন্তন্য, ম। এই যে এখানে তোমাদের দেওয়া হয়েছে, দেখো খুব সুন্দরভাবে ওনারা দিয়ে দিছে বইয়ের মধ্যে, মূর্ধন্য, দন্তন্য, ম, এই 5টি বর্ণকে মূলত বলা হয়ে থাকে নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ বলা হয়ে থাকে। কারণ কেন এইগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়, কারণ এগুলো উচ্চারণ করতে গিয়ে অনেকটা আমাদের এই যে নাকের সাহায্যে কিন্তু আমাদের প্রয়োজন হয়। তোমরা নিজে উচ্চারণ করবা যখন, দেখবা যে অনেকটা মানে নাকের সাথে রিলেটেড কথাগুলো যখন উচ্চারণ করো, মানে কেমন জানি একটা নাকের সাথে ওটা রিলেট করে উচ্চারণটা করতে হয়, যার কারণে এগুলো কিন্তু আনুনাসিক বা নাসিক্য বর্ণ বলা হয়। তো এরপরে দেখো আমাদের যে আরেকটা বিষয় আছে, যেটা একটু আগে আমরা দেখলাম যে যৌগিক স্বরধ্বনি বলতে একটা বিষয় ছিল। সেই যৌগিক স্বরধ্বনি আমরা মূলত সংখ্যা ভাষায়, যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মূলত 25টা আমরা লক্ষ্য করতে পারি। সেই 25টা মধ্যে দেখো কি কি বিভিন্ন এগুলো আসে না, জাস্ট এটা মনে রাখো, পরীক্ষা এটাই বারবার আসে যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা, সেটা হলো 25টা, এটাই আসে। আর বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক 2টা বর্ণ রয়েছে। এখানে বিষয়টা দেখো, যৌগিক স্বরধ্বনি আমরা যেমন পড়লাম না, তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো, এক নম্বর হলো মৌলিক স্বরধ্বনি, আর একটা হলো স্বরধ্বনি, একটা ছিল মৌলিক যৌগিক 2টা ছিল। তার মধ্যে আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি ছিল, একটা স্বরবর্ণ ছিল, বলছিলাম কিন্তু। মৌলিক স্বরবর্ণ হলো 7টা, মৌলিক স্বরধ্বনি আমাদের যেটা রয়েছে সেটা মৌলিক স্বরধ্বনি হলো 7টা, মৌলিক স্বরবর্ণ হলো 6টা। ঠিক তেমনিভাবে যৌগিকের ক্ষেত্রে ওই একই বিষয়, যৌগিক স্বরধ্বনি হলো 25টা। কথাটা খুব ভালোভাবে মাথায় রাখো, যৌগিক স্বরধ্বনি হলো 25টা, আর যৌগিক স্বরীয় বর্ণ যেটা রয়েছে সেই স্বরবর্ণ হলো 2টা, সেটা হলো ওই এবং ও। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই ছিল মূলত মৌলিক এবং যৌগিকের যে বিষয়গুলো। তো এটা এখানকার মধ্যে জাস্ট এইটা মাথায় রাখলে হয়ে যাবে যে যৌগিক স্বরধ্বনি কয়টা এবং যৌগিক স্বরবর্ণ কয়টা। এই যে বর্ণ হলো আমাদের 2টা আর ধ্বনি হলো 25টা। এই বর্ণ 2টা আবার মাথায় রাখিও, ধ্বনিগুলো না রাখলেও সমস্যা নেই, কিন্তু বর্ণ 2টা মাথায় রাখি। এটা অনেকবার আসছে, এটার একবার ইয়া পর্যন্ত আসছে, তোমার সন্ধি বিচ্ছেদ পর্যন্ত আছে। তোমাদের কিন্তু একটু আগে কিন্তু দেখাইলাম যে ওই কি ভাঙলে ও কীভাবে হয় এবং ও ভাঙলে কীভাবে হয়, এগুলো কিন্তু এই যে সন্ধি বিচ্ছেদটাও অনেকবার আসছে, যে এটা ভাঙানটা কীভাবে বা এটা ভাঙলে কী রূপ হয়, এই জন্য এটা মাথায় রাখবা। তো এরপর দেখো আমাদের যেটা রয়েছে ব্যঞ্জনধ্বনি বিভাগ এবং উচ্চারণতম নাম। এই যে ব্যঞ্জনধ্বনি যে আমাদের উচ্চারণ করি, উচ্চারণগত বিভিন্ন ধরনের নাম রয়েছে, কোনটার কী নাম আমরা কিন্তু এগুলো এখানে যদিও দেওয়া হয়েছে, আমরা পরবর্তী একটা আমাদের রয়েছে, চার্ট রয়েছে, সেই চার্টে আমরা এগুলো বিস্তারিত আরও তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপাতত জাস্ট এমনিতে এটা দেখতে পারো তোমরা, আমরা পরবর্তীতে একটা চার্ট রয়েছে, সেই চার্টে একবারে তোমাদের এই বিষয়গুলো একসাথে সবগুলো আলোচনা করব। এখানে এমনিতে বোঝা দিলে তোমাদের মনে রাখতেও কষ্ট হবে, তোমরা ভুলে যাবা, এলোমেলো হয়ে যাবা, কারণ এভাবে মনে রাখা যায় না। আমি এভাবে পড়ি নেই, তোমাদের একটা এই যে পরবর্তীতে চার্ট রয়েছে সেই চার্টে খুব সুন্দরভাবে সেখানে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমাদের সবগুলো বিষয় দেখাচ্ছি। দেখো, ঊষ্মধ্বনি বা শীষধ্বনি যেগুলোকে বলা হয়, এটা মনে রাখো, এটা পরীক্ষায় অনেকবার আসছে। এই যে 4টা বর্ণ রয়েছে, তালবস্য, তারপর হলো মূর্ধন্যস্ব, দন্তস্ব এবং হ,
300 মূলত 300 এবং তারপরে হ, এই 4টা। তো একক অনেক সময় আবার এগুলোকে অনেক ভাষায় প্রকাশ করে, কিন্তু এইভাবে তোমরা বলবা তালবস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য, এই 3টা শব্দ মানে ইউজ করবা আর কি। অনেকে আবার এটা যে পেট কাটা মূর্ধন্যস্য বলে, তারপর তালেবস্য না কি জানি এরকম মানে বিভিন্ন শব্দ কিন্তু অনেক জায়গায় বলে, তোমরা এইভাবে শুদ্ধ ভাষায় ইউজ করবা আর কি। এই 4টি বর্ণের দত্তিক ধ্বনির উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, মানে যতক্ষণ ইচ্ছা এগুলো কিন্তু শ্বাসটা রাখা যায়, এই জন্য কি এগুলো ঊষ্মধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়। আর এগুলো যখন তুমি উচ্চারণ করবা এরকম একটা কিন্তু বাতাস আসবে, যেমন তালবস্য এরকম কিন্তু একটা এই টাইপের কিন্তু একটা তোমার কিন্তু বাতাস কিন্তু আসতেছে, এই জন্য মূলত এই শব্দগুলোকে আরও বিশেষ করে ঊষ্মধ্বনি বা শীষ ধ্বনি আমরা বলে থাকি। তো দেখো তারপর এরপরে রয়েছে যে 3টা, এইটা একটু খুব ভালো করে মাথায় রাখিও, যে তালবস্য, তারপর হলো মূর্ধন্যস্য এবং দন্তস্য, এই 3টা ধ্বনিকে বলা হয় অঘোষ অল্পপ্রাণ। এই 3টা ধ্বনিকে বলা হয় কি অঘোষ অল্পপ্রাণ। আমরা কিন্তু এগুলো আরও বিস্তারিত জানাবো, তোমাদের অঘোষ কি, ঘোষ কি, অল্পপ্রাণ কি, মহাপ্রাণ কি, জাস্ট আপাতত এটা মাথায় রাখো, এটা কিন্তু আরও বিস্তারিত তোমাদের জানা আছে, কারণ নাহলে কিন্তু বুঝবা না যে অঘোষ জিনিসটা কি, অল্পপ্রাণ জিনিসটা কি, জাস্ট এটা মাথায় রাখো আপাতত, এটা পরবর্তীতে জানাচ্ছি। যে তালবস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য এই 3টা বর্ণ হলো অঘোষ অল্পপ্রাণ, আর হ যে বর্ণটা রয়েছে এই বর্ণটাকে বলা হয় ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তো এটা মাথায় রাখি, এটা অনেকবার পরীক্ষা আসছে, মেমোরাইজ করে রাখি এটা। তো এরপরে আমাদের রয়েছে, এগুলো দরকার নাই, আমি শুধু তোমাদের পরীক্ষায় যেগুলো আসে এবং দরকার সেগুলোই কিন্তু তোমাদের আলোচনা করার চেষ্টা করতেছি। তো এই ছকটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, এই ছকটা থেকেও এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই ছকটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, এই যে বাংলার যে উচ্চারণগুলো রয়েছে, এখন এই ছকটা থেকে যে প্রশ্নগুলো যে টাইপের আসে তোমাকে বলে যে এ ধ্বনির উচ্চারণ স্থান কোথায়, বা স্বরীয় ধ্বনির উচ্চারণ স্থান কোথায়, সেটা কি পশ্চাৎ না কেন্দ্রীয় না ঊর্ধ্বধর বিবৃত না ঊর্ধ্বধর গোলাকৃত, মানে কোথায় এটা কিভাবে উচ্চারণ হয়। তো এই জিনিসটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, এবং তোমাদের উচ্চারণ থেকে এখান থেকে প্রশ্ন না দিলে আরেক জায়গা থেকে প্রশ্ন দেয়, বলে যে একটা শব্দ দিয়ে যায়, যেমন এখন বললো যে ওমর, এই শব্দটার উচ্চারণ লেখো। তোমরা যেটা ইন্টারে তোমরা পড়ে আসছো, যারা এইচএসসিতে আসো তারা ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা, যারা এইচএসসি পড়ে আসছে তারা তো এটা জানোই যে এইচএসসিতে উচ্চারণ নামে একটা টপিক আছে, সেই টপিকটাই কিন্তু এটার সাথে রিলেটেড, ওই টপিকটাই এটা, ওই উচ্চারণ যে পড়তেছি না আমরা পড়েছিলাম ওই টপিকটাই হলো এটা, অন্য কোনো টপিক না কিন্তু। তো দেখো এখন এই টপিকটা তোমাদের একটু সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো বাংলা স্বরধ্বনিগুলোকে উচ্চারণ নিচে ছকে দেওয়া হলো। দেখো প্রথমে এগুলোকে 4টা শ্রেণীতে আমরা মূলত বিভক্ত করতে পারি, সেটা প্রথমটা কি, প্রথম উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, মানে এগুলো উচ্চারণ করতে গেলে মানে উপরের দিকে যাবে, তারপর হলো এগুলো হলো মধ্যের দিকে যাবে উচ্চ মধ্য, এগুলো হলো নিম্ন মধ্য, এগুলো হলো নিম্ন। এখন অনেকে যে বিষয়টা হবে এটা শেষে বলতেছি, যে মুখস্থ করার বিষয়টা এটা কীভাবে মেমোরে যাবো, কনফিউশনের বিষয়টা এটা শেষে বলতেছি। আপাতত দেখো যে সম্মুখ এবং ঊর্ধ্বধর প্রসূত যে ধ্বনিগুলো হবে, উচ্চ ধ্বনিগুলোর মধ্যে কোনগুলো হবে, হ্রস্ব ই এবং আমাদের দীর্ঘ ই, এই বিষয়টা এই 2টা হবে, এবং আমাদের পশ্চাৎ ঊর্ধ্বধর গোলাকৃত হবে উচ্চর মধ্যে হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই 2টা বিষয়, এই 2টা আমাদের বর্ণ দেখতে পাবো। আর এরপর হলো উচ্চ মধ্যের মধ্যে হবে সম্মুখ ঊর্ধ্বধর প্রসূত হলো এ, এবং কেন্দ্রীয় কিন্তু একটাও নাই, কেন্দ্রীয় শুধু একটাই পাবো আমরা, সেটা হলো নিম্নর মধ্যে। এই জিনিসটা কিন্তু খুব মাথায় রাখতে হবে ভালোভাবে। তারপর উচ্চ মধ্যের মধ্যে হলো ও, আর নিম্ন মধ্যের মধ্যে হবে স্বরীয় জফলা আকার, সম্মুখ ঊর্ধ্বধর প্রসৃত, আর পশ্চাৎ ঊর্ধ্বধর গোলাকৃত হবে স্বরীয়, মানে অর্থাৎ প্রসৃত বলতে কি প্রসারিত, আর গোলাকৃত মানে গোল, গোল বলতে কীরকম, যখন আমরা এগুলো স্বরেয় উচ্চারণ করতেছি মুখটা গোলাকার হয়ে যাচ্ছে না, আর যখন এই ধ্বনিগুলো এই যে এদিককার যে ধ্বনিগুলো এগুলো উচ্চারণ করবো তখন কিন্তু প্রসারিত হচ্ছে, যেমন এই যে আমাদের ওঠোটা যে আছে সেটা কিন্তু প্রসারিত হয়ে যাচ্ছে, তুমি নিজেই দেখতে পারো এগুলো কিন্তু প্রসারিত হয়, কিন্তু এদিকে কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্য করতে পারতেছি না, এটা কিন্তু এমনিতে আমাদের কিন্তু রয়েছে। তো এরপরে দেখো আমাদের যে বিষয়গুলো রয়েছে, যে এটা গেল। এখন এই বিষয়টার ক্ষেত্রে আমাদের নিম্ন ক্ষেত্রে শুধু একটা আছে, সরিয়া রয়েছে, আর কোনো কিন্তু নাই। তো এখন অনেকের মধ্যে এটা কনফিউশন হবে যে আমরা যে এগুলো মুখস্থ করব তাহলে কীভাবে, এতগুলো বিষয় আমরা মাথায় রাখবো কিভাবে, আমাদের তো এগুলো এলোমেলে লেগে যাবে, আমার বিশৃঙ্খলা হয়ে যাবে যে কোনটা কীভাবে। দেখো আমি এটা পারছি মানে তোমরা পাবা, অন্য 10জন পারি মানে তুমি পাবা। এখন এইটা মনে রাখার জন্য কোনো যে টেকনিক আছে এরকমটা না, এখন তোমাকে তোমার নিজের মতো তোমাকে এই বিষয়গুলো কিন্তু সাজায় নিতে হবে, তোমার কেউ এগুলো কিন্তু সাজায় দিবে না। এখন তোমার যেভাবে মনে রাখে, আমার যেভাবে মনে রাখতো আমি সেভাবে মনে রাখতাম, তোমার যেভাবে মনে রাখার উপায় তোমাকে সেভাবে কিন্তু খুঁজতে হবে যে তোমার কীভাবে এটা মনে রাখতে পারে, তোমার নিজের ভাবতে হবে। কারণ তুমি যদি সেটা কোনো একটা মুখস্থ রাখার টেকনিক বাই করতে পারো তোমার যে, তাহলে তোমার কিন্তু এটা মনে থাকার ক্যাপাবিলিটি সবচেয়ে বেশি থাকবে। এখন এইটা মুখস্থ করার আমি যেভাবে পড়ছিলাম সেটা এগুলো বারবার মানে লিখে পড়ে মাথার মধ্যে সেট করার চেষ্টা করছিলাম। এবং আমি তোমরা একটা জিনিস এটা মাথায় রাখবা,
সেই জিনিসটা তোমরা যেটা পড়তেছো সেটা যদি তুমি চোখ বন্ধ করে যদি কল্পনা করতে পারো, মনে করো এটা পড়লা, এটা চোখ বন্ধ করে মনে কল্পনা করতে পারছো, হ্যাঁ এটা প্রথমে আছে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত রস্যই দীর্ঘই, তারপর হলো পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত রস্যই, এখানে এটা আছে, এরকম যদি তোমরা চোখ বন্ধ করে কল্পনা করতে পারো তাহলেই তোমাদের বুঝতে হবে যে হ্যাঁ তোমার এটা মাথায় ঢুকছে। যদি তুমি চোখ বন্ধ করে ওটা কোথায় কোন জিনিসটা আছে এটা কল্পনা করতে না পারো, তার মানে কিন্তু তোমার কিন্তু ওটা মাথার মধ্যে নাই, তোমার কিন্তু ওটা হারায় যাবে, ওটা থাকবেও না। এখন চোখ বন্ধ করেই যদি কল্পনা করতে পারো হ্যাঁ এখানে এটা আছে, এই নিচে এটা আছে, এখানে এটা, তবেই কিন্তু ওটা তোমার মাথায় কিন্তু গেঁথে যায়। তো এইভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবা, এবার কল্পনা করার চেষ্টা করবা, মানে যে কোনো সময় মনে করার চেষ্টা করবা এখানে কি ওখানে কি, মানে সম্মুখ বা অষ্টাদশ প্রসৃত হলে কোনগুলো হবে, এভাবে তুমি যদি পড়ো ইজিলি কিন্তু হয়ে যাবে। এগুলো কিন্তু বারবার পড়তে হবে। এই যে দুইটা ছক দেখাইলাম না, এই দুইটার ক্ষেত্রে এরকম একই অবস্থা। তোমরা যদি এগুলো শুধু একবার পড়ো দুইবার পড়ো কিন্তু মনে থাকবে না, ভুলে যাবা, এটাই স্বাভাবিক। তো এখন দেখো আমাদের যে উচ্চারণের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে ধারণা দেব, যেটা পরীক্ষায় অনেকবার আসছে কিন্তু এই উচ্চারণ থেকে প্রশ্ন তুমি অনেকবার পাবা। এই যে ছকটা দেখাইলাম এখান থেকে আসছে, নতুবা তোমাকে একটা শব্দ বললো, ওই শব্দটা উচ্চারণ কী হবে এরকম প্রশ্ন আসছে কিন্তু, মানে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। যেমন এখন বললো তোমার অনেক এই শব্দটা উচ্চারণ কি, কত এই শব্দটা উচ্চারণ কি, এত সহজ যদিও দেয় না, ওইখানকার একটু শব্দগুলো হার্ডার বেশি থাকে, বলে অধ্যক্ষ এই শব্দটার উচ্চারণ কি, এরকম তোমার বিভিন্ন ধরনের কিন্তু উচ্চারণগুলো দেয়। তো এখন আমরা এখানে এই বিষয়গুলো আমরা আলোচনা করব না উচ্চারণের, কারণ এগুলো আমাদের এইচএসসি যে সেকেন্ড পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, সেই দ্বিতীয় পত্র পাঠে আমরা এই টপিকটার উপর ক্লাস নেব। তো তোমাদের কিন্তু এই যে এইচএসসির যে একাডেমিক যে ক্লাসগুলো, সেই ক্লাসে সেখানে মূলত আমরা আলোচনা করব। সেখানে সেই ক্লাসগুলো মূলত আমাদের অপটিমিস্ট আশাবাদী যে পেজটা আছে সেই পেজে হবে। এই পেজে মূলত আমরা এডমিশন রিলেটেড ক্লাসগুলো নেই। এই যে পেজে বর্তমানে ক্লাসটা করতেছো তোমরা, যে অপটিমিস্ট এডমিশন ওয়ার, এখানে আর ওইখানে মূলত আমরা ওই যে উচ্চারণ রিলেটেড সেই টপিকটা যে আগামী সপ্তাহে আশা করি সেই টপিকটা নিয়ে আলোচনা করব, উচ্চারণের সবগুলো বিষয় ওভারঅল। এটা একটা ক্লাসে তোমার আশা করি উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ উচ্চারণ যেভাবে পড়া লাগে এইভাবে অনেকে পড়ে না, যার কারণে কিন্তু অনেকের কাছে কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করব তোমাদের এক ক্লাসে ওইটা একবারে শেষ করে দেওয়ার। জাস্ট ওই জন্য এখানে আমরা আলোচনা করলাম না, তোমাদের ওই ছকটা শুধু দেখাইলাম, ওইটা বিস্তারিত একবার ওখানে আলোচনা করবো, কারণ এখানে ওই রকম নাই, তোমাদের দেখাও সময় নষ্ট করে লাভ নাই, কারণ এটার পর একটা ক্লাস লাগবে আলাদা, কারণ অনেক এটা বড় একটা বিষয়, এখানে ওই রকম নাই, খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, এই জন্য আলোচনা করলাম না। ওই তোমাদের একাডেমিক যে ক্লাসটা আলোচনা করব অপটিমিস্ট আশাবাদী নামক পেজে, সেখান থেকে আশা করি তোমরা দেখে নিবা। তো রুটিনে আছে, রুটিনে কোন দিন ক্লাস আছে তোমরা দেখবা, ওই দিন সেইখানে অংশগ্রহণ করবা আশা করি। তো দেখো এরপরে আমরা যে বিষয়টা দেখব তা হলো যে ব্যঞ্জনধ্বনি যে উচ্চারণ, এগুলো একটু খুব ভালো করে জানতে হবে। দেখো ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বিভিন্ন শব্দের বিভিন্ন ধরনের কিন্তু তার নাম বা বিভিন্ন গোত্রে কিন্তু ভাগ করছে এক একটা। যেমন আমরা দেখলাম নাসিক ক বর্ণ, তারপর ক বর্গীয় বর্ণ, চ বর্গীয়, ট বর্গীয়, তারপর হলো আছে ত বর্গীয়, প বর্গীয়, বিভিন্ন কিন্তু আছে। এটা কিন্তু আমরা একটু আগে বললাম, এই বর্ণগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন আনুনাসিক, নাসিক ক কোনগুলোকে বলা হয়, সেই ধ্বনিগুলোকে, যেমন চন্দ্রবিন্দু এটা আনুনাসিক বা নাসিক হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। তো এরকম বিভিন্ন ধরনের বর্ণগুলো আছে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। তো এরপরে দেখো আমাদের এই যে ক থেকে ম পর্যন্ত যে রয়েছে এই 25টা বর্ণকে কিন্তু আবার যে আমাদের ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণ না, একটু আগে যেটা দেখানোর চেষ্টা করলাম, সেই 25টা বর্ণকে আবার কিন্তু স্পর্শ ধ্বনিও বলা যেতে পারে আমাদের কিন্তু। তো এরপরে দেখো আমাদের এখন যে মেইন যে আমাদের মানে এতক্ষণ যে আমরা আলোচনা করার জন্য যেটা ছিলাম আর কি, যে বলছিলাম যে পরবর্তী আলোচনা করব অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, এই বিষয়টা, এটা আবার তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখো এটা খুব ভালো করে বুঝিয়ে, কিন্তু এটা এখান থেকেও অনেকবার প্রশ্ন আসছে, তোমরা যে বিগত সালে প্রশ্নগুলো যদি ঘেটে থাকো তাহলে কিন্তু বিষয়টা বুঝবা যে অল্পপ্রাণ জিনিসটা কি, মহাপ্রাণ জিনিসটা কি, তোমাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। দেখো অল্পপ্রাণ বিষয়টা বলতে যে বোঝায় তার প্রথমে যেটা বোঝায় হলো অঘোষ। অঘোষ কি এবং ঘোষ কি, ঘোষ বলতে কী বোঝায়, অঘোষ বলতে কী বোঝায়, কারণ অঘোষটাকে ভাগ করছে দুই ভাগে, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, আর ঘোষটাকে ওইরকম ভাগ করছে অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য, এই তিন ভাগে ভাগ করছে। তো ওই জন্য আমাদের ঘোষ অঘোষ বিষয়টা বুঝতে হবে, ঘোষ বলতে কী বোঝায় এবং অঘোষ বলতে আমাদের মূলত কী বোঝায়। তো দেখো আমরা এগুলো পড়বো না, এগুলো জাস্ট তোমাদের সংক্ষিপ্ত আকারে একবারে ধারণা দিয়ে দিব। দেখো অঘোষ হলো সেই সকল বর্ণগুলো, যে সকল বর্ণগুলো উচ্চারিত হয় বেশিরভাগই পাতলা কণ্ঠে, সহজ ভাষা বলতে গেলে। আর যদি একটু প্রফেশনালভাবে বলতে যাও, অঘোষের সংজ্ঞা যে কোনো ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত
হয় না, তখন ধ্বনিটি উচ্চারণে গাম্ভীর্যপূর্ণ ও মৃদু হয়। এইসব ধ্বনিগুলোকে অঘোষ ধ্বনি বলা হয়। অর্থাৎ এই সকল ধ্বনিগুলো পাতলা কণ্ঠে, অর্থাৎ মেয়েরা যেরকম এরকম মানে বেশিরভাগ সময় এই ধ্বনিগুলো এই টাইপের হয়ে থাকে, অঘোষ ধ্বনিগুলো। আর যেগুলো ঘোষ ধ্বনি সেগুলো মূলত আমাদের ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুতনিত হলে সেগুলো হলো ঘোষ ধ্বনি। যদি এগুলো অনুতনিত হয়, অর্থাৎ এগুলো মূলত হলো মোটা কণ্ঠে যে ধ্বনিগুলো হয়ে থাকে সেগুলোকে মূলত ঘোষ ধ্বনি বলা হয়ে থাকে। এগুলো মানে একটু উচ্চারণ যখন করবা মোটা হয়, যেমন ঘ, গ, ঘ, দেখো বর্গীয় জ, মানে একটু মোটা মোটা টাইপের হয়। আর যখন এগুলো অঘোষ সেগুলো কিন্তু পাতলা, যেমন ক, খ, চ, মানে একটু পাতলা হয় বেশি। আর যেগুলো ঘোষ এগুলো কিন্তু একটু মোটা টাইপের বেশি হয়। এই জন্য বলা হয়েছে অঘোষগুলো হলো তোমার পাতলা কণ্ঠে অর্থাৎ মেয়েলির মতো হয় একটু, আর ঘোষগুলো হলো মোটা কণ্ঠে যেগুলো ছেলেদের মতো হয়ে থাকে। তো এটা গেল অঘোষ এবং ঘোষ গেল। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হলো অল্পপান এবং মহাপান। অল্পপান জিনিসটা কি এবং মহাপান জিনিসটা কি, আবার এই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। দেখো, অল্পপ্রাণ হলো সেই সকল ধ্বনি যে সকল ধ্বনি মানে উচ্চারণের সময় মানে কম সময়ে উচ্চারণ করা যায় এবং কম বাতাস বের হয়। অর্থাৎ এই সকল ধ্বনি যখন আমরা উচ্চারণ করব, সেই উচ্চারণ করার সময় আমাদের মূলত কম বাতাস বের হবে এবং কম সময়ে মূলত আমরা উচ্চারিত করতে পারবো। কোনগুলো? অল্পপ্রাণগুলো। আর যদি একটু প্রফেশনালভাবে সংখ্যাটা ধরতে যাই, কোনো ধ্বনি উচ্চারণের সময় যদি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, এরূপ ধ্বনিকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি, যেটাকে বলা হয় কম বাতাস বের হয়। এগুলো উচ্চারণের সময় কী হবে? বাতাসটা কম বের হবে এবং কম সময়ে উচ্চারণ হবে। কোনগুলো ধ্বনি? এই যে আমাদের অল্পপ্রাণ যে ধ্বনিগুলো রয়েছে এই ধ্বনিগুলোর ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝছো। এরপরে রয়েছে হলো আমাদের মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? দেখো, মহাপ্রাণ ধ্বনি হলো সেই সকল ধ্বনি যে সকল ধ্বনি মানে বেশি বাতাস এটা বের করবে। এইগুলো ধ্বনি উচ্চারণের সময় কী হবে? মহাপ্রাণের ক্ষেত্রে বেশি বাতাস বের হবে, আর অল্পপ্রাণের ক্ষেত্রে বেশি বাতাস বের হবে না। তুমি দেখো, যখন ক ধ্বনি উচ্চারণ করতেছো, এগুলো কিন্তু উচ্চারণের সময় কিন্তু আমরা যে উচ্চারণ করছি ক, চ, ট, ত, প, কিন্তু বাতাসটা কিন্তু বের হচ্ছে না বেশি। আর যখন মহাপ্রাণগুলো উচ্চারণ করবো খ, ছ, একটা কিন্তু আমাদের মুখ গহ্বর থেকে অনেক বাতাস কিন্তু বের হচ্ছে, নিঃশ্বাসটা বের হচ্ছে, যার কারণে এগুলোকে বলা হয় মহাপ্রাণ। তোমরা এভাবে ইজিলি এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, কিন্তু খুব একটা কিন্তু হার্ড না, ইজিলি সহজ প্রসেসে। এগুলো কিন্তু জাস্ট একটা টেকনিক, আমাদের টেকনিক, এগুলো মনে রাখতে পারো। এখন এখান থেকে তোমাদের এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। কোন বিষয়গুলো? এই যে ছকটা, বিশেষ করে এটা একবারে তোমাদের খেয়ে ফেলতে হবে। কেন বলতেছি এই কথাটা? কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে এইখান থেকে। তো দেখো, যে উচ্চারণের স্থান প্রথম রয়েছে হলো কণ্ঠ। আমরা কিন্তু এটা আগে আলোচনা করছি, কণ্ঠ কোনগুলো, তালু কোনগুলো, মূর্ধা কোনগুলো, তারপর দন্ত কোনগুলো, অণ্ঠ কোনগুলো। জাস্ট এখান থেকে একটা নতুন জিনিস আমরা জানতে পারবো, তা হলো অল্পপ্রাণ, মহাপ্রাণ, তারপর হলো অল্পপ্রাণ, মহাপ্রাণ, এই বিষয়গুলো এবং নাসিক্য বর্ণ। এটাই জাস্ট আমাদের কিন্তু আগে থেকে কিন্তু সবগুলো দেওয়া হয়েছে। তো দেখো, এর মধ্যে প্রথম যেটা থাকবে সেই প্রথমটা হলো অল্পপ্রাণ, তারপরটা হলো কি আমাদের মহাপ্রাণ, তারপরে 3 নম্বরটা হলো আবার অল্পপ্রাণ, তারপরে 4 নম্বরটা হলো আবার আমাদের মহাপ্রাণ। এভাবে কিন্তু আমাদের ভাগটা রয়েছে এবং সর্বশেষ যেটা 5 নম্বর সেটা হলো আমাদের নাসিক্য বর্ণ। তো দেখো, প্রথমটা রয়েছে হলো অল্পপ্রাণ। অল্পপ্রাণের ক্ষেত্রে প্রথম যেটা আমরা দেখতে পাবো, আমরা এইভাবে মনে রাখতে পারি, প্রথমটা মানে জাস্ট একটা পরিবর্তন। অঘোষের মধ্যে 2টা, একটা হলো অল্পপ্রাণ আর একটা হলো মহাপ্রাণ। ঘোষের মধ্যে হলো 2টা, ঘোষের মধ্যে কিন্তু 3টা, একটা অল্পপ্রাণ, তারপর মহাপ্রাণ, তারপর নাসিক্য। তো অল্পপ্রাণ হলো প্রথমটা, তারপর এরপর হলো মহাপ্রাণ, তারপর আছে আবার অল্পপ্রাণ, তারপর আছে মহাপ্রাণ, তারপর আছে হলো নাসিক্য। তোমরা এভাবে মনে রাখতে পারো, 1 নম্বর হলো অল্পপ্রাণ, 2 নম্বর হলো মহাপ্রাণ, তারপর 3 নম্বর হলো অল্পপ্রাণ, 4 নম্বর হলো তোমাদের মহাপ্রাণ, আবার তা 5 নম্বরের সর্বশেষ হলো আমাদের নাসিক্য। এভাবে কিন্তু তোমরা ইজিলি মনে রাখতে পারো। পরীক্ষায় এখন তোমার যদি প্রশ্ন পড়ে যে ঠ কোন ধরনের বর্ণ, খ অল্পপ্রাণ না মহাপ্রাণ, তাহলে তোমরা কীভাবে বলবা নাসিক্য? তখন তোমরা বলবা ঠ, তোমরা লিখবা যে আমাদের কোনগুলো বর্ণ, এগুলোর মধ্যে আমরা ট বর্গীয় বর্ণের মধ্যে পাই। তাহলে ঠটা হলো কোন বর্ণ? ট বর্গীয়। তাহলে ট বর্গীয় মধ্যে প্রথমটা ট হলো অল্পপ্রাণ, এরপরটা দ্বিতীয়টা হলো আমাদের মহাপ্রাণ হবে। তার মানে ঠ কত নম্বর আছে? 2 নম্বর আছে। ওই জন্য তখন পরবর্তী ঠটা আমরা কী হিসাবে ধরবো? মহাপ্রাণ হিসাবে ধরবো। ইজিলি, কিন্তু খুব একটা ভেজা নেই। কিন্তু তোমাকে যে এখন বলে ঠ কোন ধরনের বর্ণ, অঘোষ না ঘোষ, তাহলে ইজিলি বলবো অঘোষ। কারণ আমরা জানি 1 এবং 2 এই যেগুলো রয়েছে 2 নম্বর সারণীর মানে ইসের মধ্যে, সেগুলো আমাদের হলো অঘোষ। তারপর 3, 4, 5-এর মধ্যে যেগুলো রয়েছে সবগুলো হলো আমাদের ঘোষ, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হলো নাসিক্য। এটা আমরা আগে জানি, এগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের অনেকটা নাকের সাথে রিলেটেড, যেমন ও, য়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই জন্য এগুলোকে বলা হয় আমাদের নাসিক্য বর্ণ। এই ছিল মূলত আমাদের এই ছকটা। এটা খুব ভালোভাবে কিন্তু এটা মাথায় রাখবা, কারণ এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে ভাই, অনেকবার আসছে। তোমাকে বলছে এই বর্ণটা কোন বর্ণ, এটা কি অঘোষ না ঘোষ, এটা কি অল্পপ্রাণ না মহাপ্রাণ বা নাসিক্য, কোন ধরনের বর্ণ এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। ওই জন্য এই বিষয়গুলো মাথায় রাখবা। বলে এটা কণ্ঠ না তালব্য না মূর্ধ না দন্ত,
এই বিষয়গুলো এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবা। আমি যেভাবে বললাম এভাবে মনে রাখবা, ইজিলি মাথায় থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। যেমন 1 নম্বর বলতে এইভাবে মনে রাখো ক চ ট ত প, 2 নম্বর হলো খ ছ ঠ ঠ ফ, এভাবে মনে রাখতে পারো। 3 নম্বর হলো গ জ ড দ ব। তোমার ইচ্ছা, তুমি যেভাবে মনে রাখতে পারো, তোমার প্রসেস। আমি আমার মতো এভাবে মনে রাখছি, তুমি তোমার মতো মনে রাখবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর এগুলো মাস্ট বি লিখে পড়বা। কি বললাম? অবশ্যই লিখে পড়বা। যদি লিখে না পড়ো তাহলে কিন্তু তোমার এলোমেলো লেগে যাবে। কথাগুলো খুব ভালোভাবে মাথায় রাখিও। তো এরপরে আমাদের যে বিষয়টা হবে, দেখো এটা অনেকবার এগুলো থেকে প্রশ্ন আসছে যে অন্তস্থ বর্ণ কয়টা। কি অন্তস্থ বর্ণ কয়টা? আমাদের স্পর্শ বা উম্মধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে যে বর্ণগুলো, সেগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। অন্তস্থ বর্ণ হলো এই 3টা, অন্তস্থ জ, র, ল, ব। এই যে বর্ণগুলো রয়েছে, এই বর্ণগুলোকে মূলত আমাদের অন্তস্থ বর্ণ বলা হয়। এটা মাথায় রাখবা। অন্তস্থ বর্ণ কোনগুলো, এটা অনেকবার পরীক্ষা আসছে যে অন্তস্থ বর্ণ কোনগুলা। এরপর হলো উম্মধ্বনি বা শীর্ষধ্বনি, এটাকে আগেই বলছি কোনগুলো, তালবস্য, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব। এই যে 3টা বর্ণ রয়েছে, এই 3টা বর্ণকে বলা হয় আমাদের উষ্ম বর্ণ বা শীষ বর্ণ। এই 3টা বর্ণকে আমরা মূলত বলে থাকি। এরপরে আমাদের যে বিসর্গ রয়েছে, এই বিসর্গকে আমরা আবার আরেকটা নতুন নাম দিতে পারি, সেটা হলো উচ্চারণে প্রাপ্ত স্থান। আমরা এটা আগেও জানি যে আমাদের বিসর্গ, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টা হলো আমাদের পরাশ্রয়ী বর্ণ। এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো ডয়বিন্ডর এবং ঢয়বিন্ডর, যেটাকে বলে সেটাকে আমরা বলে থাকি হলো তারণজাত ধ্বনি। এখন অনেকের মধ্যে আবার একটা কনফিউশন হবে যে কম্পনজাত ধ্বনি এবং তারণজাত যে ধ্বনি রয়েছে, এই ধ্বনিগুলো আমরা কিভাবে, আমরা তো বুঝতে পারতেছি না যে কোনটা তারণজাত, কোনটা হলো কম্পনজাত, এই কোনটা ধ্বনি কোন কীরকম আর কি। এই বিষয়টা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। তো দেখো, এখন তোমাদের যখন এই শুধু এরকম ডয়বিন্ডর এবং ঢয়বিন্ডর থাকবে, তখন সেটাকে আমরা তারণজাত বলবো। তো এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে, তোমাদের এখানে কিন্তু দেওয়া নাই, যদিও আমি চেষ্টা করবো সেগুলো সবগুলো দেওয়ার। যে আরও যে বিষয়গুলো তোমাদের রয়েছে, একটু মিস্টেক করে ফেলছি এখানে উপরে, তোমাদের কয়েকটা বিষয় আরও যে বলার কথা। দেখো এখানে এই যে এগুলো কিন্তু বলে দেয়, দেখো একটু। তো তোমাদের এই যে উপরে যে আমরা দেখতে পাচ্ছি যে র, এগুলো মনে রাখবা। র কোন ধরনের বর্ণ, এটা কিন্তু পরীক্ষা আসে যে র হলো আমাদের হলো কম্পনজাত ধ্বনি, এটা পরীক্ষা আসে, এটা মাথায় রাখবা। তারপর এরপর রয়েছে হলো র হলো কম্পনজাত। তারপর ল, এই যে ল বর্ণটা রয়েছে, এই ল বর্ণটা কি? এই ল বর্ণটা হলো আমাদের কোন ধরনের বর্ণ? দেখো ল বর্ণটা হলো পার্শ্বিক ধ্বনি, এটা মাথায় রাখবা যে পার্শ্বিক ধ্বনি কোনটা? ল। আর কম্পনজাত ধ্বনি হলো আমাদের র। তো এই বিষয়টা মনে রাখবা। এখন আরেকটা বিষয় যেটা তোমাদের মধ্যে কনফিউশন হবে যে কম্পনজাত ধ্বনি র, আর আরেকটা ধ্বনি রয়েছে সেটা হলো তারণজাত আমাদের যে ধ্বনি, দুইটার মধ্যে তো আমরা বুঝতে পারি না। তো এটা মনে রাখা, আমি যেভাবে মনে রাখছিলাম তারণজাত এবং কম্পনজাত দুইটা প্রায় একই, যদিও সিমিলার। তো এটা আমি যেভাবে রাখছিলাম, দেখো যখন তুমি তারণ বানানটা লেখো, দেখো খুব ভালো করে মনোযোগটা দাও। তারণ যখন লেখো, তখন তারণ লিখতে গিয়ে আমাদের যে তারণ যখন লিখি, তখন বানানে আমাদের কিন্তু ডয়বিন্ড র এবং যে আসে ওইটা কিন্তু আসে, তারণ যখন বানানটা লিখি আমরা। তো তখন এইটা কিন্তু এমনিতে আসে, তার মানে ডয়বিন্ডুর এবং ঢয়বিন্ডুর তখন সেটা কী হবে? তখন সেটা হলো তারণ। তুমি আমি এভাবে মনে রাখছিলাম যে তারণ বানানটা লিখতে গেলে কিন্তু ওইটা আসে, তার মানে এই দুইটা অক্ষর আমাদের তারণ জাতের মধ্যে পড়ে। আর কম্পনজাত একটা রয়েছে, সেই কম্পনজাত তোমাদের যেটা বললাম একটু আগে, সেই কম্পনজাত হলো র, সেই বর্ণটা, সেটা ইজিলি এভাবে মনে রাখতে পারো, কারণ ওইটার ক্ষেত্রে এরকম কোনো নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরপর আমাদের সর্বশেষ একটা টপিক, এটা খুব সংক্ষিপ্ত, বেশি ঝামেলা নেই এখানে, যে যুক্তবর্ণ যেটা রয়েছে, এটার যেহেতু আমাদের এটার মধ্যে আলোচনা রয়েছে, আশা করি প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। তো তোমরা একটু ধৈর্য ধরো, কারণ এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে, তবে খুব যে প্রতিবারে আসে এরকমটা না, বলবো না, মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন আসে এই যুক্তবর্ণ থেকে। তো দেখো যুক্তবর্ণ থেকে আমাদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো দেয়, এগুলো থেকে কীভাবে যুক্ত হয়েছে এগুলো বলে, এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসছে কিন্তু, এই জন্য এটা একটু দেখাচ্ছে। যেমন এই যে তোমাদের দেখো একটু, যে এখানে যে ক এখানে কী যুক্ত হয়েছে, তারপর এখানে কত যুক্ত হয়েছে, তারপর এখানে কী যুক্ত হয়েছে, তারপর ক যোগ মূর্ধন্য এখানে যুক্ত হয়েছে, এখানে কী যুক্ত হয়েছে, দেখো ক যোগ দন্ত স, তারপর ও যোগ ক, ও যোগ খ, ও যোগ গ, এবার ও যোগ ঘ, এরকম বিভিন্ন কিন্তু শব্দগুলো যুক্ত হয়েছে। তো এরপরে আমাদের এখানে কি, এখানে বর্গীয় যোগ ইয় যুক্ত হয়েছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গীয় যোগ ইয় এটা, তারপর এখানে ইয় যোগ চ, এগুলো যেগুলো দেখায় আমি দেখিয়ে দিচ্ছি না, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আবার তারপর এখানে ইয় যোগ ছ, তারপর এখানে ইয় যোগ বর্গীয় জ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষায় অনেক কম আসছে। তো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা দেখো, আমাদের এখানে হলো যে ইম্পর্টেন্ট যেটা আছে আরেকটা হলো, এই যে এখানে দেখো যে এখানে তয় তো আছে, এটাতে যুক্ত, দেখো এখানে হলো তয় তো, এখানে হলো তয় থ, এই দুইটা যুক্ত আছে। আরেকটা এখানে আমাদের সর্বশেষ আছে,
তা হলো এই দেখো তোমাদের এখানে এই যে হ এবং ম, এই যে এই বিষয়টা হ এবং ম এটাতে যুক্ত আছে। এরকম বিভিন্ন ধরনের আমাদের বিষয়গুলো আমরা দেখতে পাই, তোমরা চাইলে ইজিলি দেখতে পারো। তো দেখো আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি নাই। তোমাদের আর কয়েকটা কিন্তু এখানে আছে বিষয়, এই যে যুক্ত বর্ণের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবা। দেখো যুক্ত বর্ণের ক্ষেত্রে তোমাদের যদি আরও কিন্তু কয়েকটা বিষয় আছে, আর একটা বিষয় তোমাদের কিন্তু বাদ দিয়ে দিছি, আমারও মাথায় ছিল না, যে ওইটা যে তোমাদের স্বরবর্ণের এই যে ইয়াগুলো না, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, যে এটা কিন্তু একটা টেকনিক আছে, তোমাদের ইজিলি কিন্তু দিয়ে দিতে পারবো। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বিষয়টা, যে স্বরবর্ণের পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, ওই জন্য আমার মনে ছিল না এটা তোমাদের বলার। তো ওইটা আগে এখানে কয়েকটা বিষয় আছে, এটা বলে দিই, তারপরে তোমাদের ওইটা বলতেছি। দেখো তোমাদের এখানে আরও কয়েকটা যুক্তবর্ণ আছে, আমার এখানে যদি এই বইয়ের মধ্যে নাই, এসেছি যে পুরাতন যে বাংলা ব্যাকরণ বইটা থেকে, যেটা থেকে পড়াচ্ছি, আমি জাস্ট তোমাদের লিখে দিচ্ছি কিছু ওয়ার্ডগুলো। এই যে এই ওয়ার্ডটা যদি এরকম থাকে, এইটাতে মূলত যে ওয়ার্ডগুলো যুক্ত থাকে সেটা হলো হ যোগ দন্তন্য। যখন হ যোগ দন্তন্য তখন এই ওয়ার্ডটা এরকম হয়। তারপর এরপরে রয়েছে হলো এরকম, যদি কোনো ওয়ার্ডের নিচে আবার দেখো, নিচে যদি এই যে দন্তন্য মতো দেখো, তাহলে এটা হলো তোমার হলো হ যোগ মূর্ধন্য। খুব ভালো করে মাথায় রাখবা, এটা হলো মূর্ধন্য, যখন নিচে দেখবা তখন হলো মূর্ধন্য, আর যখন এইভাবে সাইডে থাকবে হয়ের সাথে তখন সেটা হলো দন্তন্য। এরপরে যদি এরকম কোনো ওয়ার্ড দেখো, তোমাদের দেখা দিচ্ছি, এই যে দেখো এরকম যদি কোনো ওয়ার্ড দেখো, তখন সেখানে যে ওয়ার্ডগুলো যুক্ত হবে সেটা হলো মূর্ধন্য স যোগ মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এইভাবে তোমরা এগুলো মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এরপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে তারপর হলো এই যে এরকম এই ওয়ার্ডটা যেটা থাকবে, তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি, এরকম অনেক সময় এরকম দেখবা, এখানে যে ওয়ার্ডগুলো যুক্ত আছে তা হলো ত যোগ র, কি ত যোগ র, এখানে মূলত এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ড আমাদের যুক্ত আছে। তারপরে এরপরে রয়েছে হলো, দেখো তোমাদের এগুলো কিন্তু সব আমি বই থেকে তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু এখানে অতগুলো নাই, এগুলো কিন্তু বইয়ে সবগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু সবগুলো তোমার মাথায় রাখতে হবে। তারপর এখানে ত যোগ, এখানে আছে ত যোগ র প্লাস রস, জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নেবা। তারপরে এরপরে তোমাদের যেটা আরেকটা আছে, এখানে মূর্ধন্য স যোগ মন্তন্য, এটা তো দেখাইলাম। তারপর এখানে হলো ট যোগ র, এই যে অনেক সময় এরকম থাকে, দেখো এই ট দিয়ে যে জিনিসটা থাকে, এইভাবে ট দেওয়া থাকে, ট দিয়ে এরকম নিচে যে র ফলার মতো থাকে, তখন সেখানে ট প্লাস র হয়, কারণ র ফলার ক্ষেত্রে র। তারপর এরপরে যে কতর ক্ষেত্রে একটা থাকে ক প্লাস ত, যুক্ত বর্ণর ক্ষেত্রে যেটা থাকে, যেমন ভক্তি আমরা ইউজ করি। তারপর হলো ক্রন্দনের ক্ষেত্রে আবার একটা থাকে, যেমন এই যে যখন এরকম ওয়ার্ডটা আমরা দেখতে পাই, তখন এখানে ক প্লাস র থাকে, ক প্লাস র। এই যে ওয়ার্ডগুলো আমি দেখাইলাম, বিশেষ করে এই ওয়ার্ডগুলো যদি তুমি করতে পারো যুক্তবর্ণের ক্ষেত্রে, এগুলোর বাইরে আর কোনো কিছু নাই। আরেকটা শুধু আছে কাণ্ড এবং ভাণ্ডার, এই বিষয়টা, অর্থাৎ মূর্ধন্য এবং ড এবং দন্তন্য প্লাস ড, কোন সময় মূর্ধন্য ড হবে, কোন সময় দন্তন্য ড হবে। যখন তোমরা দেখবা এইরকম চিহ্নটা ড দিয়ে উপরে একটা টান দেওয়া রয়েছে সমান সম্পূর্ণটা, যখন সম্পূর্ণটা এরকম দেখবা তখন দিবা মূর্ধন্য ড, আর যখন দেখবা যে শুধু অর্ধেকটা টান দেওয়া রয়েছে তখন সেটা এই মূর্ধন্য ড, আর যখন সম্পূর্ণটা দেওয়া রয়েছে তখন দন্তন্য ড, কারণ দন্তন্য ক্ষেত্রে আমরা ফুল মাত্রা জানি, আর মূর্ধন্য ক্ষেত্রে কিন্তু ফুল মাত্রা না। যখন মূর্ধন্য দেখবে তখন অর্ধমাত্রা দিবা, অর্ধমাত্রা থাকবে, আর যখন দন্ত তখন ফুল মাত্রা, এভাবে তোমরা ইউজ করবা। যখন দেখবা এরকম অর্ধমাত্রা তখন মূর্ধন্য প্লাস ড, আর যখন দেখবা ফুল মাত্রা তখন দন্তন্য প্লাস ড। এই ওভারঅল ছিল মূলত হলো যুক্তবর্ণ। আর সর্বশেষ একটা বিষয় যেটা তোমাদের বলতেছিলাম, যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন, এই কথাগুলো খুব ভালোভাবে মাথায় রাখবা। এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম। তো দেখো এখানকার যে বিষয়টা তোমাদের একটা টেকনিক সহকারে দেখাই, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বিষয়টা তোমাদের একটা টেকনিক সহকারে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা স্পেস পাতা নিয়ে নিচ্ছি, সাদা পাতা। দেখো পূর্ণমাত্রা জিনিসটা কি, অর্ধমাত্রা এবং মাত্রাহীন, এই বিষয়টা যদি টেকনিক্যালি তোমরা পড়তে চাও, ইজিলি মাথায় রাখতে পারো যে কিভাবে মনে রাখা যায়। দেখো পূর্ণমাত্রা আমি কিন্তু একবারে সবগুলো তিনটা শেষ করে দিব, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ যে রয়েছে এই দুইটার ক্ষেত্রে তিনটা বিষয় একসাথে শেষ করে দেবো। দেখো আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে আমার নোট করা আছে, এই বিষয়টা আমি যেভাবে টেকনিক্যালি পড়ছিলাম তোমাদের সেভাবে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করতেছি। দেখো প্রথমে এখানে হলো পূর্ণমাত্রা, আমি লিখছি, দেখো পূর্ণ, এগুলো কিন্তু লিখে নিবা, এরকম টেকনিক কিন্তু সব জায়গায় নাও পেতে পারো। তারপর হলো অর্ধমাত্রা, অর্ধমাত্রা, এরপর হলো মাত্রাহীন,
আর লেখাগুলো একটু বুঝতে সমস্যা হবে, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, সাথে সাথে লিখে নিও। আর মাউস দিয়ে লিখতে হচ্ছে তো ওই জন্য একটু সমস্যা হতে পারে বুঝতে। তো দেখো মাত্রা, তারপর এরপর আছে হলো আমাদের মাত্রাহীন। 3টা বিষয় আমাদের, পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। যদি ব্যঞ্জনবর্ণ বলে এবং স্বরবর্ণ বলে তখন দেখো ব্যঞ্জনবর্ণ যখন বলবে আমি যেভাবে দেখছি ঠিক একইভাবে লিখবা। ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে পূর্ণমাত্রা হলো 26, পূর্ণমাত্রা কত 26, অর্ধমাত্রা হলো 7 আর মাত্রাহীন হলো 6। সবাই এভাবে লিখে নাও। যে পূর্ণমাত্রা হলো ব্যঞ্জনবর্ণের পূর্ণমাত্রা হলো 26টা, অর্ধমাত্রা হলো 7টা এবং মাত্রাহীন হলো 6টা। আর স্বরবর্ণ এখানে লিখো স্বরবর্ণের ক্ষেত্রে কীরকম বিষয়টা হবে দেখো। স্বরবর্ণের ক্ষেত্রে যে পূর্ণমাত্রা হলো 6, দেখো পূর্ণমাত্রা হলো 6, অর্ধমাত্রা হলো 1 আর মাত্রাহীন হলো 4। এখন তোমরা যেভাবে মনে রাখবা তোমার ইচ্ছা, তুমি এভাবে মনে রাখতে পারো, সাল দিয়ে মনে রাখতে পারো, তুমি টেকনিক্যালি মনে রাখতে পারো। আমি যা সংখ্যাগুলো একসাথে দিয়ে দিয়েছি সবগুলো, এভাবে মানে মনে থাকবে ভালোভাবে। তো এরপর তাহলে আমরা টোটাল যদি করি, তাহলে বাংলা ব্যাকরণে তোমাকে যদি বলে পূর্ণমাত্রা কয়টা, অর্ধমাত্রা কয়টা, মাত্রাহীন কয়টা, টোটাল করলে 26 আর 6 আমাদের হলো 32, 7 আর 1 হলো কত 8 আর মাত্রাহীন হলো কত 6 আর 4 হলো 10। এই ছিল মূলত মোট বিষয়। দেখো এইটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবা, এটা কিন্তু পারলে স্ক্রিনশট মেরে রাখা দাও, কারণ এটা কিন্তু পরীক্ষায় তোমার মানে এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। তাহলে ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা হলো 26, অর্ধমাত্রা হলো 7, মাত্রাহীন হলো 6। স্বরবর্ণে পূর্ণমাত্রা হলো 6, অর্ধমাত্রা হলো 1 এবং মাত্রাহীন হলো 4। তাহলে যদি তোমাকে বলে বাংলা ব্যাকরণে মোট পূর্ণমাত্রা কয়টা, পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা হলো 1 8 এবং মাত্রাহীন হলো 10, টোটাল হলো এটা। তো আজকের পর্বটা অনেক লং হয়ে গেল, তো আশা করি যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছো তাদের অনেকটা উপকার হয়েছে এবং তাদের বাংলা ব্যাকরণে আশা করি যে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ এবং দেখছো তাদের এখান থেকে 1-2 মার্ক কমন পাবাই, কনফার্ম দিয়ে বলতেছি 1-2 মার্ক তোমাদের কমন আসবে এখান থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারী হবে। তো আজকে এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।